আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে। ওকে, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ওকে, তো গত ক্লাসে আমরা বিশেষ্য পদ, এরপর হচ্ছে বিশেষণ পদ, এই দুটো পদ নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সর্বনাম পদ নিয়ে। ওকে, তো সবাই একটু যুক্ত হয়ে যাও। আজকে আমরা তিনটা পদ নিয়ে হচ্ছে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব সর্বনাম পদ নিয়ে, এরপর হচ্ছে আবেগ নিয়ে, এরপর আমরা আলোচনা করব আমাদের যে অনুসর্গ রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। ওকে আদাব ভাইয়া। ওকে, ফাইন, ঠিক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও, তাহলে আমরা হচ্ছে ক্লাসটা আরম্ভ করব। ওকে জি, তাহলে আজকে আমরা কয়টা পদ নিয়ে আলোচনা করব বলতো? আমরা আজকে তিনটা পদ নিয়ে আলোচনা করব। আমরা ফার্স্ট অফ অল আলোচনা করব সর্বনাম পদ নিয়ে। কি নিয়ে? সর্বনাম পদ, সর্বনাম, আবেগ, এরপর হচ্ছে কি অনুসর্গ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই তিনটা পদ নিয়ে হচ্ছে আমাদের আজকের আলোচনা। ওকে, শুরু করি। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল ক্লাসে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সর্বনাম পদ। কি পদ বলো? সর্বনাম পদ। সর্বনাম পদ ইংরেজিতে এটাকে বলা হয় প্রোনাউন। কি বলে বলো তো? প্রোনাউন। বাংলায় এটাকে বলে নামের পরিবর্তে, বাংলায় বলে সর্বনাম। অর্থাৎ বিশেষ্য পরিবর্তে বা নামের পরিবর্তে যেটা বসে, বিশেষ্যের পরিবর্তে যেটা বসে তাকে সর্বনাম বলে। সহজ একটা সংজ্ঞা। বা নামের পরিবর্তে যাহা বসে তাকে সর্বনাম বলে। যেমন খেয়াল করে দেখো, ধরো আমি বললাম যে রহিম ভালো ছেলে। রহিম ভালো ছেলে, এটা একটা বাক্য। এরপর আমি রহিম সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দিব। আমি বললাম যে সে নিয়মিত পড়াশোনা করে। এই যে দেখো, আমি বললাম সে নিয়মিত পড়াশোনা করে। এখন এখানে তুমি যদি খেয়াল করো তাহলে দেখবা রহিম এটা একটা কি, এটা একটা নাম। রহিম এটা একটা নাম। কথা কি বোঝা গেছে? এটা কি? এটা একটা নাম। এখন এই নামের পরিবর্তে বলো তো এখানে কোন পদ বসেছে? নামের পরিবর্তে কোন পদ বসেছে? সেটা হচ্ছে সে। ওকে, তাহলে এই যে সে আছে, এই সেটা হচ্ছে, এটা হচ্ছে সর্বনাম। কি নাম? সর্বনাম। কারণ এটা রহিম নামের পরিবর্তে বসেছে। তাহলে আমরা যদি সহজ করে বলি, নামের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে সর্বনাম। এরকম অনেক ধরনের সর্বনাম রয়েছে। আমি যদি তোমাদেরকে যদি বলি, এরকম সর্বনাম রয়েছে যেমন কে, এটা একটা সর্বনাম। কে বলেছে? হ্যাঁ, সে কে, এই যে বললাম সে কে। ঠিক আছে, সর্বনাম। এরপর খেয়াল করে দেখো, যে সর্বনাম। হ্যাঁ, যিনি, এটা একটা সর্বনাম। যাকে, এটা একটা সর্বনাম। তাকে, এটা একটা সর্বনাম। হ্যাঁ, এরপর হচ্ছে যাহাকে, তাহাকে, এগুলো সাধুরূপ কি? সর্বনাম। এরপর দেখো আমি, এটা একটা সর্বনাম, তাই না? তুমি, এটা একটা সর্বনাম। এরপর দেখো তোমরা, এটা একটা সর্বনাম। এরপর খেয়াল করে দেখো আমরা, এটা একটা সর্বনাম। এরপর হচ্ছে তোরা, এটা একটা সর্বনাম। ঠিক আছে, এরপর হচ্ছে কি আপনি, এটা একটা সর্বনাম, কারণ এটা নামের পরিবর্তে বসতে পারে। ঠিক আছে, তাহলে সর্বনামের কনসেপ্টটা মোটামুটি আমরা বুঝতে পারছি। ওকে, এইবার চলো আমরা একটু সর্বনামের প্রকারভেদগুলো নিয়ে একটু আলোচনা করি।
তো প্রথমত নাম্বার 1, 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে পুরুষবাচক বা ব্যক্তিবাচক সর্বনাম। খুব গুরুত্বপূর্ণ প্রকারগুলো, অর্থাৎ যেটা ব্যক্তির পরিবর্তে বসে, যেমন সে, এটা ব্যক্তির পরিবর্তে বসে, যেমন তুমি, এটা ব্যক্তির পরিবর্তে বসে, হ্যাঁ, যেমন তারা, এটা ব্যক্তির পরিবর্তে বসে। অর্থাৎ ব্যক্তিবাচক সর্বনাম হচ্ছে এমন সর্বনাম যেটা ব্যক্তির পরিবর্তে বসে, আমরা, তোমরা, যারা, তারা, এসবগুলো হচ্ছে কি ব্যক্তিবাচক সর্বনাম। এরপর হচ্ছে আত্মবাচক সর্বনাম, ইংরেজিতে আমরা বলি মাই সেলফ, দ্যাম সেলফ, হিম সেলফ, অর্থাৎ যেটা দ্বারা নিজেকে বোঝানো হয়। যেটা দ্বারা কি হয় বলো? যেটা দ্বারা নিজেকে বোঝানো হয়। যেমন খেয়াল করে দেখো, আমি বললাম যে আপনি, এই আপনি দ্বারা কিন্তু নিজেকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে। এরপর দেখো খোদ, খোদ দ্বারা কিন্তু নিজেকে বোঝানো, যেমন আমি বললাম যে খোদ আমি মিটিং এ গিয়েছি, খোদ আমি এই কাজটি করেছি। এরপর হচ্ছে কি স্বয়ং, আমি বললাম যে স্বয়ং আমি নিজেই ঘটনাটি দেখেছি। তার মানে এগুলো নিজের পরিবর্তে ব্যবহৃত। আত্মবাচক, আবার বলছি এটা কিন্তু প্রকারভেদ আসবে, এবং সর্বনাম কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো আসবে। সো এটাও তোমাকে জানতে হবে। তাহলে যেগুলো নিজের পরিবর্তে বসে সেগুলো হচ্ছে আত্মবাচক। সামীপ্যবাচক, সামীপ্যবাচক হচ্ছে এমন সর্বনাম যেই সর্বনামটা নিকটবর্তী কোনো জিনিসকে, সামীপ্যের শব্দটা আসলে সমীপে, সমীপে মানে কি, কিনারে, কাছে, নিকটবর্তী কোনো জিনিসকে বোঝাতে যেই সর্বনামটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সামীপ্যবাচক সর্বনাম। যেমন খেয়াল করে দেখি এই, এখন এই যে আমি বললাম যে এই কলম, এই লোক, হ্যাঁ, এই যে এইটাকে যে আমি বললাম, এইটা কিন্তু কাছের জিনিসকে বোঝাচ্ছে, নিকটে, এই জন্য এটা হচ্ছে কি সমীপবাচক সর্বনাম। এখন দূরত্ববাচক সর্বনাম কি, যেটা দূরের জিনিসকে বোঝায়। যেমন আমি বলতে পারি ওই লোক, তার মানে কি কাছের লোক না, দূরের লোক। এরপর হতে পারে ওই সব, হ্যাঁ, ওই সব বই আমার কাছে এখন নাই, তার মানে দূরের বই, ওই সব বই এখন আমার কাছে নাই, তাই না। এটা কিন্তু কাছে না, দূর অর্থে ব্যবহৃত হচ্ছে, তার মানে এগুলো হচ্ছে দূরত্ববাচক। এরপর হচ্ছে সাকল্যবাচক, অর্থাৎ যেটা দ্বারা সবাইকে বোঝায়, সাকল্য মানে সবাই, যেটা দ্বারা সবাইকে একসাথে বোঝায়, যেমন সব, যেমন সকল, এগুলো হচ্ছে কি সাকল্যবাচক সর্বনাম, মানে যেটা দ্বারা কম্বাইন্ড সবাইকে বোঝায়। এরপর হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম, অর্থাৎ যেই সর্বনামটা দ্বারা কি করা হয়, প্রশ্ন করা হয়, যে সর্বনামটা দ্বারা কি করা হয়, প্রশ্ন করা হয়। যেমন আমি বললাম যে কি, হ্যাঁ, যেমন আমি বললাম যে ভাত খেয়েছো কি, এই যে কি, এটা কিন্তু আমার প্রশ্নবাচক সর্বনাম। আমি সেটা কিভাবে বুঝলাম, যেটা দ্বারা প্রশ্ন করা বোঝায়। এই যে কে, এটা কিন্তু প্রশ্নবাচক সর্বনাম, কে ওখানে, তার মানে এটা প্রশ্নবাচক সর্বনাম। এরপর হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম, অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম, অর্থাৎ যেই সর্বনামটা দ্বারা কোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝায় না। যেমন খেয়াল করে দেখি, আমি বললাম যে কোথাও, এখন এই কোথাও, যেমন আমি বললাম যে কোথাও ঘুরে আসি, এখন কোন জায়গা থেকে ঘুরে আসবো, দিস ইজ নট ফিক্সড, তার মানে অনির্দিষ্ট। আমি বললাম যে কিছু লোক, তার মানে কিছু লোক, কতজন লোক, দিস ইজ নট ফিক্সড। আমি বললাম কেউ বলেছে, তার মানে আসলে কতজন বলেছে, দিস ইজ নট ফিক্সড। ওকে, তাহলে একটু পর্যন্ত বোঝা গেছে। এরপর হচ্ছে ব্যতিহারিক সর্বনাম। ব্যতিহারিক সর্বনাম হচ্ছে যেখানে দুইটা পক্ষ থাকে। কয়টা পক্ষ থাকে বলো? দুইটা পক্ষ। যেমন দেখো পরস্পর, এখন পরস্পরে কিন্তু দুইটা পক্ষ থাকে, তাই না। তার মানে এটা হচ্ছে কি ব্যতিহারিক সর্বনাম, পরস্পর, ঠিক আছে, দুইটা পক্ষ থাকে। যেমন আপোষে, এটা ব্যতিহারিক সর্বনাম। এখন আপোষে, এটা কি মানুষ আপোষ কি নিজে নিজে অন্য কারো একজনের সাথে তো আপোষ করা লাগে, তার মানে এখানে দুইটা পক্ষ আছে, সেটা হচ্ছে ব্যতিহারিক সর্বনাম। এরপর হচ্ছে সংযোগ জ্ঞাপক সর্বনাম, যেমন যে আমি তাকে বলেছি যে তুমি এই কাজটি করো না, এগুলো হচ্ছে সংযোগ জ্ঞাপক সর্বনাম। এরপর মানে যেটা দুটো বাক্যর মাঝখানে সংযোগ করে। এরপর হচ্ছে অন্যদিবাচক সর্বনাম, অর্থাৎ যেটা তারা অন্য কাউকে বোঝায়, যেমন অন্য, ঠিক আছে, অপর, এরপর হচ্ছে কি পর, এগুলো দ্বারা অন্য কাউকে বোঝায়, সুতরাং এগুলো হচ্ছে অন্যদিবাচক সর্বনাম। তাহলে এইবার বলো তো এই সর্বনামগুলোর কি ক্লাসিফিকেশন তোমরা বুঝতে পারছো? বলো তো সর্বনামগুলোর ক্লাসিফিকেশন কি বোঝা গেছে? বলো সর্বনামগুলোর ক্লাসিফিকেশন কি বুঝতে পারছো? আমাকে একটু বলো তো ভাইয়া। আট নাম্বারটা প্লিজ। 1 2 3 4 5 6 7 8। ব্যতিহারিক মানে হচ্ছে যেখানে দুইটা পক্ষ থাকে, ব্যতিহারিক দুইটা পক্ষ, যেমন পরস্পর। যেমন আমি বললাম যে আমরা পরস্পর ঠিক করেছি। আচ্ছা, এখন আমরা পরস্পর ঠিক করেছি, তার মানে কি একজন ঠিক করছে না, দুজন মিলে, অর্থাৎ যেটা দুজন মিলে হয় সেটা হচ্ছে পরস্পরিক, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যতিহারিক, ঠিক আছে, ব্যতিহারিক সর্বনাম। এটা বইতে এটার নাম পারস্পরিক সর্বনাম দেওয়া থাকতে পারে। ওকে, বুঝতে পারছো? সংযোগ জ্ঞাপক হচ্ছে যেগুলো সংযোগ করে, যেমন যে, এরপর হচ্ছে কি যিনি, হ্যাঁ, এগুলো বাক্যের মধ্যে সংযোগ করে, দুটো বাক্যের ভিতরে কি করে, সংযোগ করে, ঠিক আছে।
জটা কি এবার বুঝছো? আচ্ছা, সংযোগ জ্ঞাপকটা আরেকবার বুঝে দিই। যেমন আমি তাকে বলেছি যে, এই যে যেটা, এটা বাক্যে যুক্ত হয়েছে, ঠিক আছে? তারপরে এগুলো হচ্ছে কি ব্যতিহারিক সংযোগ জ্ঞাপক সর্বনাম। আমি তাকে বলেছি যে তুমি এখন যেও না, এই যে যেগুলো দুটো বাক্যের মাঝখানে ব্যবহৃত হয়। এবার বলো বুঝতে পারছো কিনা? সর্বনাম কত প্রকার এটা নিয়ে কথা আছে আমাদের নতুন নবম দশম শ্রেণীর পুরাতন বোর্ড বইতে, এটা 9 প্রকার দেওয়া ছিল। ওকে, 9 প্রকারই হবে, তোমরা 9 প্রকারই দিও, তাহলেই হয়ে যাবে। সাকল্যবাচকটা আরেকবার, অর্থাৎ যেটা দ্বারা, সাকল্য মানে কি সব, যেটা দ্বারা সবাইকে বুঝায়, যে সর্বনামটা দ্বারা, যেমন সব, এটা দ্বারা মানে বহুবচন বুঝায় আর কি, সব, সকল, ঠিক আছে? এগুলো হচ্ছে সাকল্যবাচক সর্বনাম। এবার বলো বুঝছো কিনা? 3-এর এক্সাম্পল আত্মবাচক, যেমন আমি বললাম যে খোদ আমি নিজেই গিয়েছি, আমি বললাম যে স্বয়ং আমি নিজেই এই কাজ করেছি, আপনি দ্বারা তো নিজেকে বুঝায়, অর্থাৎ যেটা দ্বারা নিজেকে বুঝায় সেটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। সামীপ্যবাচক হচ্ছে যেটা দ্বারা কাছের কোনো জিনিসকে বুঝায়, যেমন আমি বললাম এই কলম, এই লোক, হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ এই চেয়ার, এই চেয়ার, এই চেয়ারটা এদিকে আনো, তার মানে কি এই চেয়ারটা এদিকে আনো মানে কি চেয়ার কি দূরে না কাছে? এবার বলো বুঝছো কিনা? ওকে, বুঝতে পারছো? তাইলে 10টা কেন বুঝলাম না। সর্বশেষ 3টা আরেকবার বুঝেন বারবার। এই যে তোরা কি মানে মাথায় কি আছে নাকি সারাদিন ফেসবুক চালাইয়া মানে মাথার ভিতরে কোনো জিনিস নাই? এটা তো বারবার বুঝাইছি ব্যতিহারিক, এটা সহজ, এটা তো একটা বাচ্চাও তো এটা পারে। আজীব কথা, এটা কেন বারবার বুঝাতে হবে আমাকে? মানে এটা বারবার আমাকে কেন বুঝাতে হবে ব্যতিহারিক সর্বনাম? এখন আমি বললে বলবে যে ভাই আপনি বুঝাইতেছেন না, এটা এটা বুঝানো লাগবে কেন একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টকে? এটা 3-4 বার অলরেডি বুঝানো শেষ, তাহলে এটা কেন এতবার বুঝানো লাগবে? এটা কি এতবার বুঝানোর জিনিস? ব্যতিহারিক মানে যে এখানে 2টা পক্ষ থাকে, শেষ। এখন পরস্পর, এই পরস্পর এখানে বুঝাই যাচ্ছে যে এখানে 2টা পক্ষ থাকে। পরস্পর, পরস্পর কি সিঙ্গেল পার্সনকে বুঝায়? 2টা পার্সনকে বুঝায়। আপোষে, এখন আপোষে কারোর সাথে কি কেউ আপোষ নিজের নিজের সাথে নিজে আপোষ করে না? তো এগুলো হচ্ছে ব্যতিহারিক। সংযোগ জ্ঞাপকটা হচ্ছে কি যেটা দ্বারা মানে সারাটা দিন এটার, এখন আমি বললে বলবে যে আমি মানে বুঝাইতেছি না, এটা না, এটা না। ব্যাপারটা হচ্ছে পড়াশোনার দিকে আসলে মন নাই, মানে পড়াশোনা থেকে অনেক দূরে, যারা পড়াশোনা থেকে অনেক দূরে তাদেরকে এই ছোটখাটো জিনিসগুলো বারবার বোঝানো লাগে। এটা খুব গুরুতর কোনো জিনিস না যেটা আমাকে বারবার বারবার বোঝানো লাগবে। এটা কারণটা হচ্ছে তুমি পড়াশোনা থেকে অনেক বহু মাইল দূরে। আচ্ছা, এরপর হচ্ছে কি সংযোগ জ্ঞাপক সর্বনাম। সংযোগ জ্ঞাপক সর্বনামটা হচ্ছে যেই সর্বনামটা দ্বারা কোনো জিনিসকে সংযোগ করে, দুটো বাক্যের ভিতরে কি করে সংযোগ করে। যেমন খেয়াল করে দেখে আমি বললাম যে আমি এ কথা বলেছি যে হ্যাঁ তুমি এ কাজ করো না, এই যে এটা যুক্ত হয়েছে, এরকম যেগুলো বাক্যের মাঝে যুক্ত হয় সেগুলো হচ্ছে সংযোগ জ্ঞাপক। অন্য দ্বিবাচক হচ্ছে যেটা দ্বারা অন্য কোনো জিনিসকে বুঝায়, অন্য কাউকে বুঝায়। নামের ভিতরেই এগুলো কিন্তু আছে, প্রত্যেকটা নামের ভিতরেই আছে অন্য দ্বিবাচক, মানে যেই সর্বনামটা দ্বারা অন্য কাউকে বোঝানোর জন্য। যেমন অন্য, যেমন অপর, এই অপর এটাও কিন্তু অন্য কাউকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে অন্য দ্বিবাচক। এবার কি বোঝা গেছে? আর কোনোটা থেকে কোনো ডাউট আছে বলো? ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি বলো তো? আমি কি বুঝাইতে পারছি? নিজে এটা হচ্ছে আত্মবাচক, নিজে দ্বারা নিজেকে বুঝাচ্ছে। ওকে, নিজে এটা হচ্ছে আত্মবাচক, নিজে এটা হচ্ছে আত্মবাচক, ঠিক আছে? আর যদি নিজেরা নিজেরা বলে, খুব গুরুত্বপূর্ণ, তাহলে ব্যতিহারিক। নিজেরা নিজেরা তখন কিন্তু 2টা পক্ষ, হ্যাঁ নিজেরা নিজেরা। আর যদি তাহলে এটা হচ্ছে ব্যতিহারিক, কারণ এখানে 2টা পক্ষ। আর শুধু নিজ এটা হচ্ছে আত্মবাচক, মানে এটা নিজেকে বুঝায়। বুঝতে পারছো স্যার? এই ওই নির্দিষ্টতাবাচক বিশেষণ বুঝালে, শুনো, এই দ্বারা সবসময় এই এই ঠিক আছে, এই দ্বারা এটা সবসময় আমাদের মানে নিজে মানে কাছের জিনিসকে বুঝায়। এই জন্য এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সামীপ্যবাচক সর্বনাম। বুঝতে পারছো? এই এরা, ওকে বুঝতে পারছো? নির্দিষ্টতাবাচক সর্বনাম কি এখানে আছে? নাই, অনির্দিষ্টতাবাচক আছে। এই ওই এগুলো কিন্তু নির্দিষ্ট করে, এই জন্য নির্দিষ্টবাচক সর্বনাম কিন্তু এখানে কিন্তু নাই। বুঝতে পারছো? নিজে নিজে ব্যতিহারিক দেওয়া আছে। আসলে নিজে নিজে ব্যতিহারিক নিজে নিজে আসলে হয় না,
হবে নিজেরা নিজেরা। আমি জানি যে অনেক বইতে নিজে নিজে ব্যতিহারিক দেওয়া আছে, বাট আমি বলছি না ব্যতিহারিক হবে না, বাট এটা শব্দটাই আসলে মানে নিজে নিজে বললে এটা ওয়ান কাইন্ড অফ, নিজে নিজে বললে একরকম আত্মবাচক বুঝায়, তাই না? তো শব্দটা আসলে সর্বনামটা হওয়া উচিত হচ্ছে নিজেরা নিজেরা, তখন দুইটা পক্ষ বুঝায়। নিজে নিজে কখনোই দুইটা পক্ষ বুঝায় না। ব্যাপারটা কি বুঝা গেছে? ওকে, এইবার আর কি কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া গ নাম্বারটা হচ্ছে সামীপ্যবাচক। এটা মনে হয় এখন পর্যন্ত 5 বার বোঝানো হয়েছে। সামীপ্যবাচকটা হচ্ছে মানে আমি বুঝাইতে পারি না নাকি হচ্ছে তোমরা বুঝো না, আই ডোন্ট নো, তাই না? তো সামীপ্যবাচকটা হচ্ছে যেটা দ্বারা সমীপে মানে হচ্ছে নিকট, যেটা দ্বারা নিকটের কোনো জিনিসকে বোঝায়। যেমন আমি বললাম এ কলম বলতে কলমটা কাছে, নিকটে, আমার নিকটে। আর যদি দূরে হইতো তাহলে তো জীবনে এই কলম বলতাম না, তার মানে কলমটা আমার চোখের সামনে। আমি বললাম এসব লোকের কথা শুনো না, তার মানে এসব লোকগুলো আমার আশেপাশের লোক। যদি দূরের লোক হইতো তাহলে আমি বলতাম ওই সব লোক। জাস্ট একটা কাছের জিনিসকে বুঝা আর একটা দূরের জিনিসকে বুঝা। আর কি বুঝা আছে? আর 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 বুঝা আর বুঝানো লাগবে কোনোটা? এত বুঝানো লাগে নাকি? অনেকের অনেক বুঝানো লাগে না, মানে না পড়াশোনার দিকে আসলে মন নাই তো, নাহলে এগুলো বুঝানো মানে এই 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 জিনিসটা আমি আমার লাইফে অনেক মেলাবার পরে আসছি। বাংলাদেশ চারে এসে আমাকে এইগুলো আমাকে 14 বার বুঝানো লাগতেছে। এগুলো আমি আমার পড়াইতে আমার জীবন যৌবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো জীবনে কোনোদিন এমন স্টুডেন্ট দেখি নাই যে এগুলো বারবার এগুলো বুঝানো লাগে। তাহলে তোমরা কি করো? আমি বুঝি না, আমি নিজেই হতাশ। আমি তো প্রথম ক্লাস করিনি, এটা কি করতে পারবা? প্রথম ক্লাসের সাথে এটা সংযোগ তেমন কোনো ইয়ে নাই, তবে প্রথম ক্লাস না করে পরের ক্লাস করতে পারবে না, কারণ এখানে প্রশ্ন সলভের ব্যাপার আছে। এইবার দেখো রাজশাহী বোর্ড 2016, এটা আমাদের বোর্ড প্রশ্ন 4, এই প্রশ্নটা সলভ করো। প্রথম ক্লাস না করে এই ক্লাসটা করতে পারবা, কিন্তু থার্ড ক্লাসটা আবার করতে পারবা না প্রথম ক্লাস না করে। ওকে বলো ভাইয়া, নবম দশম শ্রেণীর বইতে সর্বনাম 10 প্রকার, এটা বারবার বলছি যে 9 প্রকার দেওয়া, 10 প্রকার দেওয়া। আরেকটা আছে সেটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম, এটা তোমাদেরকে পড়াই নাই, দরকার নাই। জিনিসটা একই, তোমরা 9 প্রকার দিলেও উত্তর পাবা, 10 প্রকার দিলেও উত্তর পাবা, তোমার যেটা ইচ্ছে এটা দাও, এটার জন্য তোমার নাম্বার কাটবে না। ওকে, এইবার এখান থেকে দেখো কবি কাজী নজরুল ইসলামের জীবনের পরিণাম অত্যন্ত করুণ। মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে 1942 সাল থেকেই তিনি ছিলেন নির্বাক ও ভাবশূন্য। 1976 সালের কবির জীবন প্রদীপ নির্বাপিত হলে তার সমাধি রচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে। গানে তিনি এ আশা ব্যক্ত করেছিলেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, তার সে ইচ্ছা পূর্ণ হয়েছে। এইবার এখান থেকে একটু আমরা 5টা, আমাদেরকে কিন্তু বলে দিছে যে 5টা বিশেষণ নির্ণয় করার জন্য। হ্যাঁ, এখন আমরা একটু 5টা বিশেষণ একটু নির্ণয় করি। দেখ, মাহাদি লিখছে তিনি, তি, থি, নি, এরপর তার, এরপর হচ্ছে সে। কি লেখে রে ভাই? এটা কি বাংলা লেখা যায় না? এত কঠিন? দ্রুত এগুলোর একটু উত্তর করো, ঝটপট এগুলোর একটু উত্তর করো, দেখো যে পারো কিনা। বাকিরা কি বুঝতেছো না? 5টা, জাস্ট 5টা উত্তর করলেই হবে। এখন দেখো এখানে নামের পরিবর্তে কোনটা বসে সেটা ভালো করে বুঝো। যেমন কবি কাজী নজরুল ইসলামের জীবনের পরিমাণ অত্যন্ত করুণ, এখানে কোনো সর্বনাম নাই। মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে 1942 সালে থেকেই তিনি, এই যে তিনি, এটা নজরুলের নামের পরিবর্তে বসছে, সুতরাং এটা সর্বনাম। ঠিক আছে, 1976 সালে কবির জীবন প্রদীপ নির্বাপিত হলে তার, এই যে তার, এটা আবার নজরুলের, এই তার বলতে নজরুলকে বোঝাচ্ছে, সুতরাং এটা সর্বনাম। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের প্রাঙ্গণে গানে তিনি এই আশা ব্যক্ত করেছিলেন, এই যে এখানে আবার তিনি, এই তিনিও কি নজরুলকে বোঝাচ্ছে। মসজিদের ওই পাশে আমায়, এই আমায় বলতে এখানেও নজরুলকে বোঝাচ্ছে। ঠিক আছে, কবর দিও ভাই, তার সেই ইচ্ছা পূর্ণ হয়েছে, তাহলে এই তার বলতে কি বোঝাচ্ছে? নজরুলকে বোঝাচ্ছে। তাহলে আমরা 5টা এখান থেকে সর্বনাম বের করে ফেললাম। তাহলে আমি এই যে এখানে আরো একটা সর্বনাম আছে এ, এটাও কিন্তু এ আশা। তো এটা কিন্তু কোন একটা জিনিসের পরিবর্তে ব্যবহার হয়েছে, কোন একটা নাম, কোন আশা, সেটা হচ্ছে এই যে এটা আমরা পড়েছি যে এই, ঠিক আছে, ওই এগুলো সর্বনাম। তো এখানে মোট 6টা সর্বনাম দেওয়া আছে। এই যে আরো একটা সর্বনাম আছে সেই ইচ্ছা, তাই না? এটাও কিন্তু সর্বনাম। তো অনেকগুলো সর্বনাম দেওয়া আছে, বাট আমরা 5টা আইডেন্টিফাই করতে পারলে হবে। যে এইবার বলো তো এই অনুচ্ছেদটা থেকে, এটা রাজশাহী বোর্ড 2016-তে আসছে, এই অনুচ্ছেদটা থেকে আমরা কারা 5টা বের করতে পারছি সর্বনাম, বলতো নির্ভুল ভাবে?
ভাইয়া মাত্র ক্লাস করতে আসলাম, এখন বুঝতে পারবো? পারবা, পারবা, কিন্তু মাত্র ক্লাসে কেন আসছো আমাকে বলো। ক্লাস করতে পারো, সমস্যা নেই, এটার সাথে পরেরটার সাথে সম্পর্ক নাই। বলো, বুঝছো? ভাইয়া এখানে সেও তো জিনিসের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, এই জন্য সে এটাও তো সর্বনাম, বলছি তো। এক শব্দ দুইবার থাকলে কি তা নিতে হবে? এই ধরনের প্রশ্ন তোমাকে 5টা বলে দেয়। তো কাজে এক শব্দ দুইবার থাকলে ওইটাকে একবার ধরে বাকিটাকে হচ্ছে বাকিগুলো ধরবা, অর্থাৎ 5টা ইউনিক 5টা মিলানোর জন্য ট্রাই করবা, তাহলেই হবে। হ্যাঁ ভাইয়া, পরীক্ষায় কি শুধু সর্বনামগুলো লিখে দিলে হবে? জি, শুধু সর্বনাম, পুরো প্যাসেজ লেখা লাগবে না, জাস্ট সর্বনাম লিখবা, সর্বনামগুলো লিখে লিখে দিলে হয়ে যাবে। এই যে এরকম জাস্ট এখানে লিখবা যে এত নং প্রশ্নের উত্তর সর্বনাম, এই সর্বনাম লিখে তারপর কোড করে লিখে দেবে, দ্যাটস ইট, শেষ। আচ্ছা ফাইন, এইবার আসো আমরা একটু আলোচনা করব, যোজকটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। এইবার আমরা একটু আলোচনা করব আমাদের যেই কি আবেগ শব্দ নিয়ে। ওকে, তো আবেগ শব্দটা কি আগে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। ঠিক আছে, মাইক্রোফোন কি জানি স্যার, মাইক প্রবলেম দিচ্ছি। ঠিক আছে, মাইক কি ঠিক আছে নাকি প্রবলেম? এই এই কে এমডি হামিম খান কনফিউজ করার লাগে এডি করস না, মজা লস। এই ঠিক আছে, কিন্তু অ্যাডমিশনে তো এভাবে আসে না। আমি কি অ্যাডমিশনে লাগে তোর পড়াইতেছি? মানে ভাই, এটা কি অ্যাডমিশনের কোর্স? এটা কি অ্যাডমিশনের কোর্স? এটা টোটালি অ্যাডমিশনের কোর্স না। এখানে অ্যাডমিশনের বেসিকটা এই একাডেমিক কোর্সে স্ট্রং করা হয়, কিন্তু এটা পড়লে তোমার অ্যাডমিশন হয়ে যাবো? এটা পড়লে যে তো বাক্যতত্ত্বের উপর তো অ্যাডমিশনে যেগুলো পড়ানো লাগে, বাক্যতত্ত্বের জন্য অ্যাডমিশনে গেলে কত কিছু পড়া লাগে। আশ্রিত খণ্ডবাক্য 3 ধরনের, এগুলো কিছুই তো পড়ে না। বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, টাকা দিছে 700 না 800, এটা দিয়ে আবার অ্যাডমিশন। ভাইরে ভাই, বাঙালি পারেও। এটা একাডেমিক কোর্স, এখানে এ প্লাসের জন্য, ভালো রেজাল্ট করার জন্য পড়ানো হয়। এখানে তোমার এ প্লাসে ঢাকা ইউনিভার্সিটি নিশ্চিত করার জন্য পড়ানো হয় না। অ্যাডমিশনের পরে আবার টাকা দিয়ে তারপর আবার আমার কোর্স কিনবি, বুঝছো? কথা কি বোঝা গেছে? আগে এ প্লাস নিশ্চিত কর, পরে ওই স্বপ্ন দেখিস ওই ওই ইউনিভার্সিটি, অমুক ইউনিভার্সিটি, তমুক ইউনিভার্সিটি। ঠিক আছে, মাঝখানে রেস্ট নে, আবার টাকা জমা, আবার অ্যাডমিশনে আবার আসিস। হ্যাঁ আচ্ছা, তো আমরা এবার আবেগ শব্দ নিয়ে আলোচনা করব। প্রতিনিয়ত আমরা যখন কথা বলি, কথা বললে আমরা এমন কিছু শব্দ আছে যেগুলো আবেগ, মানে জাস্ট আবেগ, আবেগ আবেগ প্রকাশ করার জন্য ব্যবহার করি। অর্থাৎ আবেগ শব্দ হচ্ছে এমন একটা শব্দ যেটা বাক্যের সাথে কোনো সম্পর্ক না রেখে সেটা ব্যবহৃত হয়। কথা কি বুঝতে পারছো? যেমন আমরা প্রায়শই বলে থাকি, ধর আমরা বললাম যাহ কি দুষ্টু, এই যে বললাম যে যাহ কি দুষ্টু, তাই না? এখন এই যে তুমি বললা কি দুষ্টু, আচ্ছা কেউ একজন তোমার সাথে দুষ্টামি করছে, ফলে তুমি তাকে জাস্ট এই জিনিসটা বললা যে কি দুষ্টু, তাই না? এখন দেখো এই যে যা যেটা আছে এইটা কেন ব্যবহার করছে? আচ্ছা এইটাকে তুমি যদি বাক্য থেকে বাদ দাও, কি দুষ্ট, তাহলে হয়ে যাচ্ছে না? হয়ে যাচ্ছে। তো এই যাটা, এটা কেবল মানুষ তার ইমোশন বা আবেগ প্রকাশের জন্য ব্যবহার হয়ে থাকে। এখন এইটার সাথে মূল বাক্যের সাথে কি কোনো সম্পর্ক আছে? এই যে কি দুষ্ট, এটার সাথে কি কোনো সম্পর্ক আছে? নাই। তো আবেগ শব্দ যেটা বাক্যের সাথে কোনো সম্পর্ক না রেখে আবেগ প্রকাশের জন্য, ঠিক আছে, যেটা ব্যবহার করা হয়ে থাকে, দুঃখ, কষ্ট, আনন্দ ইত্যাদি প্রকাশের জন্য যেটা ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে আবেগ শব্দ। এরকম প্রতিনিয়ত আমরা আবেগ শব্দগুলো ব্যবহার করে থাকি। যেমন আমি বললাম যে ইস, তোমায় নিয়ে, তোমায় নিয়ে কি জ্বালা, দেখো তোমায় নিয়ে কি জ্বালা, এই যে দেখো এখানে, তাহলে বলো তো এখানে আবেগ শব্দ কোনটা হবে? বলো এখানে আবেগ শব্দ কোনটা হবে? এখানে আবেগ শব্দ কি? ইস। তাহলে এইটার সাথে মূল বাক্যের সাথে কোনো সম্পর্ক আছে না? নাই, নাই। তাহলে এটা কেন ব্যবহার হয়েছে? আবেগ প্রকাশের জন্য কেবল ব্যবহার হয়েছে। কথা কি বুঝতে পারছো? আর হতে পারে এরকম, পরীক্ষাতে এই উদাহরণটা অনেক সময় আসে যে উফ বড্ড ব্যথা পেয়েছি। তাহলে দেখো এই যে মূল বাক্যটা কি, বলো ব্যথা পেয়েছি, তাই না? বা বড্ড ব্যথা পেয়েছি। এখন এই বাক্যের সাথে দেখো তো অতিরিক্ত কি বসছে, বলো অতিরিক্ত বলছে উফ, এটা কি আবেগ শব্দ? কি বলো, এটা আবেগ শব্দ। ওকে, আর হইতে পারে, যেমন খেয়াল করে দেখো, হতে পারে যে আহা
কি? আহা, কি আনন্দ, কি আনন্দ। এখন দেখো এই যে কি আনন্দ, এটা হচ্ছে মূল বাক্য। তাহলে যে আহা এটা অতিরিক্ত বসছে, তার মানে এটা হচ্ছে আবেগ শব্দ। কথা কি বুঝো নাই? তাহলে এটুক পর্যন্ত আমরা মোটামুটি বুঝতে পারছি যে আসলে আবেগ শব্দগুলোর কাজ কি। না আমি কি বাড়িয়ে বলেছি? না। এরকম আরো হতে পারে, বাহ কি চমৎকার, কি চমৎকার, তাহলে বাহ এটা হচ্ছে আবেগ শব্দ। এরপর আমি বলি সাবাস, দারুণ খেলেছো, দারুণ। তাহলে এই যে দারুণ খেলেছো এটা হচ্ছে মূল বাক্য, আর সাবাস এটা হচ্ছে আবেগ শব্দ। শেষ। এবার বলো আবেগ শব্দের কনসেপ্টটা কি ধরতে পারছো? বলো। না বুঝো নাই? বুঝছো? এই যে নাসিব মামুন, আমি তো পড়াই দিছি, তুই এখানে আবার এমন ইমোজি দিস কেন? জিব্বে বাইর করে এলাইছে, চোখের উপর পানি, চোখের নিচের পানি, এগুলো কি? রোজা রমজানের দিন। আচ্ছা এবার চলো আমরা একটু দেখি সংজ্ঞাটা, একটু দেখি। এখানে দেখো, যেসব শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগ প্রকাশ করা হয় সেগুলোকে বলা হয় আবেগ শব্দ। শেষ। সহজ সংজ্ঞা, আর কিছুই পড়া লাগবে না। এখন আমরা এটাকে বিভাজন করতে পারি, মানে আমরা এটাকে ভাগ করতে পারি। এখন এই যে আবেগ শব্দ যেগুলো রয়েছে, এগুলো তুমি যদি ভালো করে যদি পড়ো, তাহলে তুমি দেখবা যে মোটামুটি এমন সকল শব্দ যেগুলো আমাদের মানে মনের ভাবটা হচ্ছে কি করে, জাস্ট আমাদের মনের ভাবটা এগুলো কি করে, প্রকাশ করে। তো চলো আমরা একটু দেখি। যেমন সিদ্ধান্তবাচক আবেগ, এমন আবেগ যেটা দ্বারা তুমি কোনো জিনিস সিদ্ধান্ত নিবা। যেমন আমি বললাম যে হ্যাঁ যাওয়া যায়, তাহলে হ্যাঁ এটা দ্বারা তুমি সিদ্ধান্ত নিছো। কিংবা ধরো তুমি বললাম না যাবো না, তাহলে এটা দ্বারাও তুমি একটা সিদ্ধান্ত নিছো। এরপর দেখো আমি বললাম বেশ চলো তাহলে, তাহলে বেশ এটা দ্বারাও সিদ্ধান্ত নিলাম। তাহলে এটা হচ্ছে কি, সিদ্ধান্ত সূচক আবেগ। এরপর আসো প্রশংসা সূচক আবেগ, অর্থাৎ যে আবেগটা দ্বারা প্রশংসা করা হয়, যেমন বাহ। এরপর আসো সাবাস। এগুলো বা যে কোনো বাক্যে থাকবে, বাট আমি তোমাকে জাস্ট আবেগগুলো দেখাচ্ছি। তাহলে এগুলো কি বলতো, এগুলো হচ্ছে আমাদের সিদ্ধান্ত সূচক আবেগ। বিরক্তি সূচক আবেগ, বিরক্তি মানে যেটা দ্বারা তোমার কি বুঝাবে, বিরক্তি বুঝাবে। যেমন খেয়াল করে দেখো কি আপদ, মানে তুমি খুব বিরক্ত বোধ করতেছো, কি আপদ। এরপর হচ্ছে ছিছি, ছিছি তুমি এত নীচ, বলো না কেউ যদি তোমাদের সাথে কোনো খারাপ কিছু বলে, ছিছি তুমি এত নীচ। এরপর খেয়াল করে দেখো ভয় বা যন্ত্রণা সূচক আবেগ, অর্থাৎ এই ধরনের আবেগগুলো তো তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে যে মানে এমন জিনিস বুঝাবে যে খুব ভয় পাচ্ছ, মানে খুব ভয়, কিংবা কি যন্ত্রণা সূচক আবেগ। হ্যাঁ, যেমন হতে পারে যে উফ বড্ড ব্যথা পেয়েছি, উফ বড্ড ব্যথা পেয়েছি, এটা হয় না। যদি এটা হয় না ভয় বা যন্ত্রণা, যেমন হতে পারে যে ভয়, কি হইতে পারে, মাথা থেকে তো সরে গেছে। একটু গাইড থাকলে একটু দেখে একটু বলো তো আমাকে, গাইড থাকলে একটু বলো তো। ভয় বা যন্ত্রণা সূচক আবেগ, ও হ্যাঁ মনে পড়ছে, তাই না? যেমন যেমন পায়ে ব্যথা পেয়েছি, পায়ে ব্যথা পেয়েছি, তাহলে এটাও হয় পায়ে ব্যথা পেয়েছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, এই যে পায়ে ব্যথা পেয়েছি, তার মানে এটা হচ্ছে কি বিস্ময় সূচক যন্ত্রণা সূচক আবেগ। সরি, এটা যন্ত্রণা সূচক আবেগ, এখানে ভুল হয়েছে। এরপর আসো বিস্ময় সূচক আবেগ, অর্থাৎ যেটা দ্বারা খুব মানে এমন জিনিস যে তুমি খুব আশ্চর্য হয়ে গেছো, তুমি কি হয়ে গেছো, খুব আশ্চর্য হয়ে গেছো। যেমন হতে পারে যে হ্যাঁ কি চমৎকার, কি চমৎকার। এই যে এটাকে যদি শুরুতে দাও, কি চমৎকার তাজমহল দেখতে, তাজমহলটি দেখতে, তাহলে এই যে কি চমৎকার, এটা এখানে কাজ করবে কিসের, এটা এখানে কাজ করবে বিস্ময় সূচক আবেগের। বুঝতে পারছো? এটা এখানে কিসের কাজ করবে, বিস্ময় সূচক আবেগের। বুঝতে পারছো? ওকে। এরপর আসো করুণা সূচক আবেগ, করুণা অর্থাৎ যেটা দ্বারা করুণা বুঝাবে। যেমন খেয়াল করে দেখো, আহা বেচারার কি কষ্ট, এই যে আহা এটা দ্বারা কষ্ট মানে করুণা বুঝাচ্ছে, যে বেচারার প্রতি আমার খুব করুণা হচ্ছে, আহা বেচারার কি কষ্ট। এরপর হচ্ছে সম্বোধন সূচক আবেগ, অর্থাৎ যেটা দ্বারা কাউকে সম্বোধন করা বুঝাবে। যেমন খেয়াল করো, সম্বোধন মানে কি, কাউকে আহ্বান করা। যেমন খেয়াল করে দেখো, ওহে, ওহে, ওগো, ওগো শুনছ, এই যে ওগো, এগুলো হচ্ছে কি সম্বোধন আবেগ, এগুলো দ্বারা কাউকে সম্বোধন করা বোঝায়। অলংকারিক আবেগ, অর্থাৎ যেটা বাক্যে এরকম সিদ্ধান্ত, প্রশংসা, বিরক্ত কোনো অর্থই প্রকাশ করে না, জাস্ট বাক্যকে সাজানোর জন্য ব্যবহৃত হয়। যেমন খেয়াল করে দেখো, আমি বললাম যে যাগ্গে, হ্যাঁ সে পরে বলবো, তাহলে এই যে যাগ্গে,
এটা না সিদ্ধান্ত বুঝাচ্ছে, না প্রশংসা বুঝাচ্ছে, না বিরক্তি বুঝাচ্ছে, না ভয় বুঝাচ্ছে, কোনো জিনিসও বুঝাচ্ছে না। তার মানে এটা হচ্ছে অলংকারিক, অর্থাৎ যেটা কেবল বাক্যকে অলংকৃত করার জন্য আসে। এইবার আমাকে একটু বলো তো, আমি কি এইগুলো কি বুঝাইতে পারছি? যদি না বুঝো কোনোটা তাহলে বলো, বলে আবার মনে করিও না যে ভাইয়া ঝাড়ি দেয়। বুঝার জিনিস বুঝলে বলো। হ্যাঁ, বলো বলো ভাইয়া, বুঝছো কিনা বলো। ক্লিয়ার? 4 নাম্বারটা ভয় বা যন্ত্রণা। যেমন দেখো, পায়ে ব্যথা পেয়েছি, তার মানে খুব যন্ত্রণা হচ্ছে, তাই না? কিংবা ব্যথা পেয়েছি, যেটা আমি বলতে গিয়ে প্রথম বলি না, বড্ড ব্যথা পেয়েছি, এটাও হয় যে মানে খুব যন্ত্রণা পাচ্ছি, তাই না? এটা করুণাটা আবার বলেন, যেমন যেটা দ্বারা খুব করুণা বুঝাবে, যেমন বললাম যে আহা বেচারার কি কষ্ট, এই যে আহা এটা দ্বারা করুণা বুঝাচ্ছে যে আমি তার প্রতি করুণা হয়েছে আমার। কোন আবেগ? এটা যন্ত্রণা, ভয় বা যন্ত্রণা। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ওকে ভাই, সূচক আর বাচকের ভিতর পার্থক্য আছে, এবং এটা পদের ব্যবহারের উপর ডিপেন্ড করে পার্থক্য হয়, সেটা নিয়ে ক্লাসে আলোচনা না করলে বেটার, বাট পার্থক্য আছে। এরকম আরো অনেকগুলো আছে, যেমন মতি, বতি, কখন মতি বা কিছু শব্দের সাথে মতি ব্যবহার হয়, কিছু শব্দের সাথে বতি ব্যবহার হয়, এগুলো অনেক ব্যবহার আছে, এগুলো নাই বলি, এখন বললে টাইম যাবে। ওকে, প্রশংসা সূচক, একজন বলছে 2 আর 5। প্রশংসা কি? প্রশংসা হচ্ছে যেটা দ্বারা, মানে যেমন আমি বললাম বাহ চমৎকার খেলেছ, সাবাস, বাপের বেটা, তার মানে এই যে এগুলো হচ্ছে প্রশংসা বুঝায়। ওকে, এরপর হচ্ছে কি 6 নাম্বার, কি 6 নাম্বার বলছে নাকি কি জানি বললো, 6 না কত? আচ্ছা, 7 আর 8 এর কথা অনেকবার আসছে। 7 হচ্ছে সম্বোধন, মানে হচ্ছে কাউকে আহ্বান করা, কাউকে ডাকা। যেমন তুমি কাউকে ডাকতে পারো ও হে, ও গো, এই যে সম্বোধন করছো, তাকে সম্বোধন করছো, ও গো কোথায় তুমি, তার মানে তুমি কাউ একজনকে সম্বোধন করছো, কাউকে সম্বোধন করছো। বুঝছো? স্যার আবেগ কোন পদ? আবেগ বিশেষ্য পদ, এটা একটা নাম, এটা বিশেষ্য পদ। ঠিক আছে, সবকিছুই বিশেষ্য পদ। আবেগ বিশেষণ, বিশেষ্য নিজেই বিশেষ্য, যত পদ আছে সবকিছু বিশেষ্য পদ। ওকে, বুঝতে পারছো? অলংকারিক আবেগ, অলংকারিক আবেগটা হচ্ছে এমন একটা আবেগ যেটা বাক্যের নির্দিষ্ট কোনো অর্থই, যেমন এই যে এই সাতটা একটা অর্থ প্রকাশ করে, হয় সিদ্ধান্ত, না হলে প্রশংসা, না হলে বিরক্ত, না হলে ভয়, না হলে বিস্ময়। বিস্ময় মানে হচ্ছে আশ্চর্যজনক কোনো জিনিস। আর অলংকারিকটা হচ্ছে যেটা নির্দিষ্ট কোনো অর্থই প্রকাশ করে না। যেমন খেয়াল করে দেখো, আমি বললাম যে যাগ্গে, এই আলোচনা এখন বাদ, এখন এই যে যাগ্গে, এটা না প্রশংসা বুঝায়, না সিদ্ধান্ত বুঝায়, না বিরক্তি বুঝায়, না ভয় যন্ত্রণা, কিছুই বুঝায় না, তার মানে এটা হচ্ছে অলংকারিক। বুঝতে পারছো ভাইয়া? তারা আপনি যখন পড়ান তখন কমেন্ট বক্সে অযথা বুঝে মনোযোগ দিয়ে পড়ে না, এটা ভালো কথা বলছো, যে আমি যখন পড়াই তখন কমেন্ট যোদ্ধা, তারা এক একজন কমেন্ট করতে থাকে, আর পড়ানো শেষ হলে তখন বলে যে ভাই এটা বুঝেন, এটা বুঝেন। বুঝতে পারছো? 8 নাম্বারটা কি বুঝতে পারছো? আনাস, ডিয়ার আনাস, তুমি কি বুঝতে পারছো ভাইয়া? বাক্য অলংকার বা অলংকারিক একই জিনিস। এবার বলো বুঝছো কিনা? ওকে ফাইন, থ্যাংক ইউ। এইবার চলো অনুসর্গ। এবার কি অনুসর্গ? আচ্ছা, একজন বলছে কি 5, সাইফুল্লাহ বলছে 5 নাম্বার হচ্ছে বিস্ময় সূচক। হ্যাঁ, বিস্ময় সূচকটা কি? অর্থাৎ যেটা দ্বারা কোনো জিনিস খুবই আশ্চর্যজনক কোনো জিনিস বুঝাবে। ঠিক আছে, যেমন কি চমৎকার, হ্যাঁ তাজমহলটি দেখে মন ভরে গেল, এই যে কি চমৎকার, এটা দ্বারা বিস্ময় বুঝাচ্ছে, অর্থাৎ এমন একটা থিম বুঝাবে যেটা দ্বারা খুব বিস্ময় সূচক কোনো জিনিস বুঝাবে। ওকে, যার কোনো মানে নেই সেটাই অলংকারিক আবেগ। হ্যাঁ, ভেরি গুড, এইটাই থিমটা হচ্ছে, এটাই মানে নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ, এটা বাক্যের নির্দিষ্ট কোনো অর্থ এটা কি করে না, প্রকাশ করে না। এবার আর কারো কোনো প্রবলেম থাকলে বলো, আমি হচ্ছে তোমাদেরকে বুঝাই দিব, কোনো সমস্যা নেই। ওকে চলো, এইবার আসো আমরা একটু দেখি যে অনুসর্গ। তো খাতা একটু লিখে নাও যে অনুসর্গ হচ্ছে ঠাডা মুখস্থ। এটা কি? ঠাডা মুখস্থ, ঠাডা মুখস্থ। কথা কি বোঝা গেছে? কি বলছি বলো? অনুসর্গ মানে হচ্ছে এটা তোমাকে ঠাডা মুখস্থ করতে হবে। ওকে, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এখানে, এই যে এখানে অনেকগুলো অনুসর্গ, এটার একটা স্ক্রিনশট নাও, আগে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে লিখো ডান, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে লিখো ডান। ওকে,
লিখো, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে লিখো ডান। দ্রুত দ্রুত। ওকে, বুঝছো? স্যার পদ পড়ানো শেষ, এটাই পদ, যেটাই ব্যাকরণিক শব্দ শ্রেণী ওটাই হচ্ছে পদ। লিখছো? স্ক্রিনশট নিছো? ওকে, ডান, ভেরি গুড। তো এটা তোমরা প্লাস তোমাদের বই, এই বইয়ের সাথে সমন্বয় করে যদি কোনো অনুসর্গ বাদ পারো তাহলে এখানে অ্যাড করবা, অ্যাড করে এটা মুখস্থ করে ফেলবে। এটা বুঝার কিছুই নাই। এখন এখান থেকে পরীক্ষাতে কখনোই প্রশ্ন আসবে না অনুসর্গ কাকে বলে, কত প্রকার, কি কি, ঠিক আছে? এটা এই প্রশ্ন জীবনে আসবে না। অনুসর্গ থেকে প্রশ্ন একটাই আসবে, তোমাকে ওই যে প্যাসেজের মধ্যে, ঠিক আছে, একটা লাইনের ভিতরে অনুসর্গ দিয়ে সেখান থেকে বলবে যে সেখান থেকে তুমি অনুসর্গ বের করো। তার মানে বুঝতে পারছো, অনুসর্গ কিন্তু শেষ, জাস্ট তুমি মুখস্থ করবা। অনুসর্গ কিন্তু শেষ, মুখস্থ করবা। অনুসর্গ শেষ। স্যার বিস্ময়, কি রে ভাই, বুঝো নাই? আগেরটা কি বুঝো নাই? ওকে, বুঝছো? বুঝতে পারছো? আচ্ছা, 5 নাম্বার। ও 5 নাম্বার, অনেকে 5 নাম্বারের কথা আমি তো বলছি যে যেটা দ্বারা মানে বিস্ময় মানে হচ্ছে আশ্চর্যজনক। ভাই খুব সহজ কথা, বিস্ময় মানে হচ্ছে আশ্চর্যজনক কোনো জিনিস। তুমি খুব আশ্চর্য, যেমন তুমি খেয়াল করো, তুমি তোমার বন্ধুকে দেখছো, দেখে বললা আরে তুই এখানে, তার মানে কি তুমি এটা চিন্তাও করো না যে সে এখানে, তুমি তাকে দেখে আশ্চর্য হয়ে গেছো। তখন তুমি বলো আরে তুই এখানে, কেউ তুমি বলো আরে তুই মরিস নাই, তার মানে আমি তো ভাবছি তুই মরে গেছো, তুই এখনো জীবিত আসছ। আশ্চর্যজনক জিনিস হলো সেটা হচ্ছে বিস্ময়সূচক। তার মানে এই আরে এটা হচ্ছে কি বিস্ময়সূচক। ওকে, এরকম। কিংবা তুমি কোনো নির্দিষ্ট কোনো একটা চমৎকার জিনিস দেখে তুমি খুব আশ্চর্য হয়ে গেলা, বুঝছো? এগুলো হচ্ছে আশ্চর্যজনক। বুঝছো বুঝছো বুঝছো? ব্যয় উপসর্গের মতো অনুসর্গগুলো মুখস্থ করা ছাড়া আর কিছু ছন্দ বলে দেন। অনুসর্গের কোনো ছন্দ নাই, ঠিক আছে? অনুসর্গের কোনো ছন্দ নাই, কিছুই নাই। এগুলো এমনিতেই একটা স্টুডেন্ট যদি 10 বার যদি এটা পড়ে তো ও এমনিতেই এগুলো পারবে। একটা স্টুডেন্ট যদি 10 বার যদি এটা যদি পড়ে তো এমনিতেই ওগুলো পারবে। ওকে, এটার জন্য কোনো ছন্দ লাগে না। ওকে, ভেরি গুড, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের আজকে যে 3টা পদ ছিল, আমরা মোটামুটি এই 3টা পদ পড়ছি। এন্ড নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, নেক্সট ক্লাসে আমরা পড়বো যোজক পড়বো, এন্ড হচ্ছে আমরা ক্রিয়াটা পড়বো। ওকে, যোজক আর ক্রিয়া প্লাস প্রশ্ন সলভ করব আমরা নেক্সট ক্লাসে, প্রশ্ন সলভ। ওকে, আচ্ছা, তো এই 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 জিনিসটা হচ্ছে আমরা আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়বো। তো আজকের ক্লাসটা আমরা যে টপিক ছিল সেই টপিকই ইনশাল্লাহ আমরা পড়েছি, এবং নেক্সট ক্লাসে আমরা এই জিনিসগুলো পড়বো। আর নেক্সট ক্লাসটা আমি চেষ্টা করবো ঈদের আগেই তোমাদের নিয়ে যাওয়ার জন্য, এবং হোপফুলি ঈদের আগে তোমাদের আরো একটা ক্লাস হবে এবং আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীটা শেষ করে দিব। তো আজকে যতটুকু পড়াইছি অতটুকু বুঝতে পারছো কিনা? আমাদের আসলে রুটিন অনুযায়ী যতটুকু ছিল, 3টা ক্লাস শিডিউল অনুযায়ী 3টা ক্লাসে শেষ করব। তো এই জন্য আজকে আমাদের যতটুকু ছিল 3টা টপিক এটা আমরা পড়লাম। ওকে, ঠিক আছে, এত তাড়াতাড়ি ক্লাস শেষ। আজকে টপিক ছোট তো এই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। বাসায় পড়ো, নেক্সট ক্লাসে আমরা আবার, আজকে যদি আবার যদি এগুলো আলোচনা করি তাহলে পরের ক্লাস আবার ছোট হয়ে যাবে, বুঝতে পারছো? তো যতটুকু আলোচনা করছি, স্পেশালি 2টা পদ বুঝাচ্ছিল, একটা হচ্ছে আবেগ আর একটা ছিল সর্বনাম আর অনুসর্গ। এটা তোমরা বাসায় মুখস্থ করবা। আর তাছাড়া বিদ্যুৎও খুব সমস্যা করে, বিদ্যুৎ চলে যেতে পারে। ওকে, তো ভালো থাকবা। সবকিছু মিলিয়ে খুব ছোট ক্লাস, তবু আমি চাই যে তোমরা হচ্ছে নিয়মিত ক্লাস করো, বাট তোমরা তো আসলে নিয়মিত ক্লাস করো না। আজকে ক্লাসে উপস্থিতি অনেক কম। ঠিক আছে, তো একটু যেই পড়াগুলো পড়াইছি এগুলো একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়ো, এন্ড ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করবা। জাতির উদ্দেশ্যে 2 লাইন, জাতির উদ্দেশ্যে 2 লাইন বলবো। প্রথম লাইন হচ্ছে ক্লাসে উল্টাপাল্টা কমেন্ট করিও না। দ্বিতীয় লাইন হচ্ছে ভালো করে পড়াশোনা করো বাবা, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।